আপনারা তো পরিবর্তনের কথা বলেছিলেন। পরিবর্তনটা কোথায়? মানুষের সমস্যা মিটবে বলেছিলেন, সেটাই বা কবে হবে? বেসুরো বাজাটা কিন্তু আজ থেকে শুরু হয়নি। অনেকদিন ধরেই কিছু কিছু অ্যালার্ম বাজছিল। রাজ্য নেতৃত্ব বারবার সতর্ক করেছিল, অসতর্ক মন্তব্য করবেন না, মানুষের আবেগ বুঝে কথা বলুন, দল আর সরকার যে এক জিনিস নয় সেটাও পরিষ্কার করুন। কিন্তু আজ প্রশ্ন হচ্ছে, যে নেতৃত্ব অন্যদের সতর্ক করছিল, শেষ পর্যন্ত সেই নেতৃত্বেরই কোনো বক্তব্য যদি পরিস্থিতিটিকে আরো জটিল করে তোলে, তাহলে তার দায়টা গিয়ে পড়ে কার উপর? খুব স্বাভাবিকভাবেই নিচু তলার কর্মীদের উপর। কারণ নেতারা হয়তো সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন, কিন্তু একজন সাধারণ কর্মীকে প্রতিদিন মানুষের সামনে দাঁড়াতে হয়, তাকে বাজার যেতে হয়, পাড়ায় যেতে হয়, চায়ের দোকানে বসতে হয়, আর সেখানেই তাকে শুনতে হয়, আপনারা তো পরিবর্তনের কথা বলেছিলেন। পরিবর্তনটা কোথায়? মানুষের সমস্যা মিটবে বলেছিলেন, সেটাই বা কবে হবে? এই যে এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় মন্ত্রী বা বড় নেতাদের দিতে হয় না, উত্তর দিতে হয় সেই সাধারণ কর্মীকেই, যে গত কয়েক বছর ধরে দলের হয়ে রাস্তায় ঘুরেছে। এই কারণেই, হ্যাঁ ঠিক এই কারণেই আজ বিজেপির নিচুতলার কর্মীদের একটা অংশের মধ্যে যে হতাশা তৈরি হচ্ছে, সেটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগই নেই। ভোটের আগে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, অনেক জায়গায় রাজনৈতিক চাপ, অপমান, ভয় এবং নানা প্রতিকূলতার মধ্যেও তারা দলের পাশে থেকেছে। তাদের একটা বিশ্বাস ছিল, সরকার বদলালে এবার পরিস্থিতিও বদলাবে। কিন্তু আজ যদি সেই কর্মীকেই মানুষের প্রশ্নের সামনে পড়তে হয়, আর তার নিজের কাছে যদি সেই প্রশ্নের উত্তর না থাকে, তাহলে তাহলে তো হতাশা তৈরি হবেই। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক সেই অস্বস্তিকে আরো যেন বাড়িয়ে দিয়েছে। কারণ নেতাজি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী বা রাজনৈতিক নেতা তো নন, বাঙালির কাছে তিনি আবেগ, গর্ব এবং আত্মপরিচয়ের অংশ। তাই তাকে নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য হলে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হওয়া একদম খুবই স্বাভাবিক। এখানে আসল প্রশ্ন হলো, দলের অবস্থানটা ঠিক কি? কোনো বক্তব্য যদি ব্যক্তিগত হয়, তাহলে দল সেটা স্পষ্টভাবে জানিয়ে দিক। আর যদি দলের অবস্থান না হয়, তাহলে সেটাও পরিষ্কার করে বলা হোক। কারণ কোনো বিতর্কিত বক্তব্যের পর দীর্ঘ সময় নীরবতা থাকলে সাধারণ মানুষ নিজের মতো করে তার ব্যাখ্যা করতে শুরু করেন। আর সেই সেই ব্যাখ্যার বোঝা শেষ পর্যন্ত তার কাঁধে যায় বলুন তো? হুম, ঠিক বুঝেছেন, নিচুতলা কর্মী। একজন সাধারণ বিজেপি কর্মী নিজে নেতাজি বিরোধী নন, কিন্তু দলের কোনো বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলে তাকেই মানুষের সামনে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। কেউ প্রশ্ন করেন, আপনার দল কি এই বক্তব্যকে সমর্থন করে? তখন কর্মী কি বলবেন? যদি দলের কাছ থেকে স্পষ্ট উত্তর না আসে, তাহলে তার পক্ষে মানুষের সামনে দাঁড়ানো কঠিন হয়ে যায়। এখানেই একটা বিষয় মনে রাখা দরকার, সরকারের সমালোচনা করা আর দেশের বিরোধিতা করা এক জিনিস নয়। গণতন্ত্রে মানুষ প্রশ্ন করবেই, হ্যাঁ, প্রশ্ন করার অধিকার মানুষের আছে। বরং যারা ভোটের আগে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেছিলেন, তারাই যদি ক্ষমতায় আসার পরে সেই দলের ভুল নিয়ে প্রশ্ন করেন, তাহলে তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত। তাদের দালাল, অ্যান্টি ন্যাশনাল বা দেশ বিরোধী বলে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করলে সমস্যার সমাধান কোনোদিনই হবে না। আর বিজেপির সামনে আসল চ্যালেঞ্জ এখন এখানেই। বিরোধী দলে থাকাকালীন তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ নিয়ে বিজেপি সরব ছিল, ক্ষমতায় এসে সেই একই ধরনের অভিযোগ যদি নিজের বিরুদ্ধেও উঠতে শুরু করে, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই জানতে চাইবেন পার্থক্যটা কোথায় আর আছে। ভাতা বা সামাজিক প্রকল্পের ক্ষেত্রেও এই একই কথা
বলাই যায় গরিব মানুষের জন্য আর্থিক সাহায্য গুরুত্বপূর্ণ। অন্নপূর্ণা ভান্ডারের মতো প্রকল্পের প্রতিশ্রুতি তাই মানুষের কাছে খুব বড় বিষয়। কিন্তু কেউ টাকা পেলেন, কেউ পেলেন না, কারো আবেদন আটকে গেল, কেউ জানলেনই না কোথায় অভিযোগ করতে হবে। এই পরিস্থিতি তৈরি হলে মানুষ প্রশ্ন করবেই, আর সেই প্রশ্নের উত্তর দিতে হবে প্রশাসনকে। কিন্তু বাস্তবে বাস্তবে প্রথমে মানুষ যাবেন নিজের এলাকার পরিচিত কর্মীর কাছে। তিনি যদি নিজেই না জানেন কি হচ্ছে, তাহলে তার অস্বস্তি আরো বাড়বে। রেশন, বেকার ভাতা, বার্ধক্য ভাতা কিংবা ছোট ব্যবসায়ীদের সমস্যার ক্ষেত্রেও মানুষের কাছে পরিষ্কার বার্তা থাকা দরকার। কারণ আর সাধারণ পরিবারের খরচ যে কতটা বেড়েছে সেটা আলাদা করে বলার দরকার নেই। খাবার, গ্যাস, চিকিৎসা, পড়াশোনা, যাতায়াত সবকিছুর খরচ রয়েছে। তাই কোনো নীতি নেওয়ার আগে কাগজে কলমে হিসেবের পাশাপাশি বাস্তবে সেই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলবে সেটাও তো দেখতে হবে নাকি। আর এখানেই আবার ফিরে আসতে হয় সেই বিজেপির সাধারণ কর্মীদের কথায়। তারা চেয়েছিলেন সরকার গঠনের পরে তাদের এলাকায় কাজ করার সুযোগ আসবে, তারা সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরবেন। কিন্তু তার বদলে যদি প্রতিদিন তাদের সেই একই প্রশ্নের মুখোমুখি হতে হয়, তাহলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। আবার এর সঙ্গে যুক্ত হয়েছে দলবদল এবং সংগঠনের অভ্যন্তরীণ সমীকরণ। রাজনীতিতে এই দলবদল নতুন কিছু নয়, কিন্তু যারা বছরের পর বছর দলের সঙ্গে ছিলেন তারা যদি দেখেন গতকাল পর্যন্ত অন্য রাজনৈতিক দলে থাকা কেউ আজ গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে যাচ্ছেন, তখন তাদের মনে প্রশ্ন উঠতেই পারে, আমরা যখন কঠিন সময়ে দলের পাশে ছিলাম তখন আমাদের মূল্য কোথায়। আর এই প্রশ্নকে উপেক্ষা করা ঠিক হবে না। কারণ একটি রাজনৈতিক দলের আসল শক্তি শুধু তার বড় নেতারা নন, আসল শক্তি তার কর্মীরা। আর কর্মীরা যদি মনে করেন তাদের গুরুত্ব কমে যাচ্ছে, তাহলে কিন্তু সেই সংগঠনের ভিত আরো দুর্বল হতে শুরু করবে। বিজেপি যদি সত্যিই পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে শুধু তৃণমূল থেকে মানুষ নিয়ে এলেই হবে না, নিজেদেরও একটা আলাদা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে। শিল্প কিভাবে আসবে, কর্মসংস্থান কিভাবে তৈরি হবে, ছোট ব্যবসায়ীরা কিভাবে বাঁচবেন, হকারদের কিভাবে পুনর্বাসন করা হবে, মধ্যবিত্তের উপর চাপ কিভাবে কমবে, এইসব প্রশ্নেরও কিন্তু বাস্তবসম্মত উত্তর দিতেই হবে। কারণ রাস্তা আগের মতোই খারাপ থাকবে, আর শুধু রাস্তার ধারে নীল সাদা রঙের বদলে গেরুয়া রং দেখা যাবে, এটা তো উন্নয়ন নয়। মানুষ তো শুধু রং বদলাতে ভোট দেয়নি, মানুষ চেয়েছে নিজের জীবনের পরিবর্তন। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এর সঙ্গে অসংখ্য মানুষের রুজি ও রোজগার জড়িয়ে আছে। মৃৎশিল্পী থেকে শুরু করে আলো ব্যবসায়ী, ডেকোরেটর, ছোট দোকানদার, পরিবহন কর্মী, খাবারের ব্যবসায়ী, আসলে হাজার হাজার মানুষ এই উৎসবকে ঘিরে আয় করেন। তাই পুজো কমিটিগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক হওয়া উচিত সহযোগিতার, ভয়ের নয়। একই কথা কলকাতা বইমেলার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। বইমেলা শুধু বই বিক্রির অনুষ্ঠান নয়, বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির আন্তর্জাতিক পরিচয়ের সঙ্গেও এটি জড়িত। তাই কোনো রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের ময়দান না বানিয়ে এই সাংস্কৃতিক পরিসরের বহুত্ববাদকে রক্ষা করা দরকার। কারণ সংস্কৃতি কোনো একটি রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এর পাশাপাশি তোলাবাজির অভিযোগ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। কোনো অভিযোগ সত্যি কিনা সেটা তদন্তের বিষয়, কিন্তু অভিযোগ উঠলে দলীয় নেতৃত্বের দায়িত্ব হলো বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা। কারণ বিজেপি যদি এতদিন তোলাবাজির বিরুদ্ধে কথা বলে থাকে, তাহলে ক্ষমতায় এসে নিজেদের ক্ষেত্রে এই একই অভিযোগকে হালকাভাবে দেখলে মানুষ তো প্রশ্ন করবেই। তাহলে পার্থক্যটাই বা কোথায়? এখানেও সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সেই সাধারণ কর্মীরাই। তারা এলাকায় মানুষের সামনে দাঁড়িয়ে কি বলবেন? যদি কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে দল কি ব্যবস্থা নেবে, নাকি রাজনৈতিক পরিচয়ের কারণে বিষয়টা এড়িয়ে যাবে? হ্যাঁ,
এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট হওয়া দরকার। আর হকার বা ছোট ব্যবসায়ীদের সমস্যাটাও সেই একইভাবে দেখতে হবে। প্রশাসনিক কারণে কোনো জায়গা খালি করার প্রয়োজন হতেই পারে, কিন্তু যে মানুষটির ছোট দোকানটাই সংসারের একমাত্র আয় উৎস ছিল, তাকে সরিয়ে দেওয়ার আগে বিকল্প ব্যবস্থা আছে কিনা সেটাও তো দেখতে হবে নাকি? প্রশাসনের কাজ শুধু রাস্তা পরিষ্কার করা নয়, মানুষের জীবনের কথাও ভাবা। এই সংবেদনশীলতাটাই তো একটা সরকারের বড় পরীক্ষা। কারণ ক্ষমতায় আসা আর মানুষের বিশ্বাস ধরে রাখা, এই দুটো জিনিস তো এক নয়। সরকারের হাতে প্রশাসন থাকতে পারে, কিন্তু দলের হাতে থাকে মানুষের বিশ্বাস এবং কর্মীদের শক্তি। সেই কর্মীদের কথা যদি না শোনা হয়, তাদের সমস্যাকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে বাইরে থেকে যতই শক্তিশালী মনে হোক না কেন, সংগঠনের ভিতরে কিন্তু ক্ষোভ জমতেই থাকবে। আজ এই সোশ্যাল মিডিয়ায় যে হতাশার কথা অনেক কর্মী বলছেন, সেটা হয়তো এখনো একটা সতর্কবার্তা। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি সেই সতর্কবার্তাকে গুরুত্ব না দেয়, ভবিষ্যতে কিন্তু সেটাই বড় সমস্যায় পরিণত হতে পারে। হ্যাঁ, আমি মানছি, অবশ্যই নতুন সরকারকে সময় দিতে হবে। কয়েক মাসের মধ্যে কোনো সরকারকে চূড়ান্তভাবে বিচার করা কখনোই তো ঠিক নয়। কিন্তু সময় দেওয়া মানে প্রশ্ন করা বন্ধ করা নয়, বরং প্রথম দিকের ভুলগুলো এখনই চিহ্নিত হলে সেগুলো সংশোধন করারও তো সুযোগ এখনই আছে। নেতাজিকে নিয়ে বিতর্ক হোক, সরকারি প্রকল্পের বাস্তবায়ন হোক, কর্মীদের ক্ষোভ হোক, তোলাবাজির অভিযোগ হোক, কিংবা সংস্কৃতি ও উৎসব নিয়ে মানুষের উদ্বেগ, সবকিছুকেই গুরুত্ব দিয়ে দেখতে হবে। সমালোচনাকে শত্রুতা হিসেবে দেখলে কোনো সরকার শক্তিশালী হয় না, বরং সমালোচনা শুনে ভুল সংশোধন করতে পারলেই তো সরকার শক্তিশালী হয়। শেষ পর্যন্ত প্রশ্নটা খুবই সহজ, মানুষ কি চেয়েছিল? শুধু সরকার বদল? না, মানুষ চেয়েছিল পরিবর্তন, চেয়েছিল কাজ, চেয়েছিল শিল্প, চেয়েছিল কর্মসংস্থান, চেয়েছিল নিরাপদ জীবন, চেয়েছিল সম্মান নিয়ে বাঁচার সুযোগ। মানুষ শুধু নীল সাদা রং বদলে গেরুয়া দেখতে চায়নি, মানুষ চেয়েছিল নিজের জীবনেও পরিবর্তন দেখতে। তাই বিজেপি নেতৃত্বের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা কি নিচুতলার কর্মীদের কথা শুনছেন? মানুষের কথা শুনছেন? যে প্রশ্নগুলো আজ উঠছে সেগুলোকে গুরুত্ব দিচ্ছেন? কারণ ইতিহাসে অনেক সময় দেখা যায়, যে প্রশ্নকে আজ ছোট বলে মনে হয়, কাল সেটাই সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়ায়। তাই এখনো সময় আছে। ভুল হলে সংশোধন করুন, কর্মীদের কথা শুনুন, মানুষের কথা শুনুন, আর প্রমাণ করুন পরিবর্তন শুধু সরকারের রঙে নয়, মানুষের জীবনেও এসেছে। আমরা সেই প্রশ্নটাই করছি, কারো বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, বরং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থেকেই। আপনার যদি মনে হয় এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। আমি মানুষের কথা বলবো, প্রশ্ন করব এবং সত্যিটা খুঁজে দেখার চেষ্টা করব। আবার দেখা হবে পরের কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।